করেছে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের পর আজই শুরু হবে অন্তর্বর্তী পরিষদ গঠনের কাজ। রোববার এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি। 3 সদস্যের অস্থায়ী এই কাউন্সিলে থাকছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস গোলাম হোসেইন মোহসেনি এজেই। পরিষদের আরেক সদস্য গার্ডিয়ান কাউন্সিলের আইনজীবী আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন তারা। এ থেকে নতুন কমান্ডার ইন চিফের নাম ঘোষণা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইরানের সাবেক পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী আহমাদ বাহাদি। অভিযানের মাত্র 1 মিনিটের মধ্যেই ইরানের উচ্চপদস্থ 40 কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় IRGCর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমন দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF-এর। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মিত্রদের জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। প্রাণ গেছে কমপক্ষে 12 জনের। ঐতিহাসিক অপরাধের জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। কখনো যুদ্ধজাহাজ, কখনো বা লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হচ্ছে মিসাইল। এক প্রকার বিনা বাধায় আঘাত হানছে রাজধানী তেহরানের প্রাণকেন্দ্র ছাড়াও একাধিক প্রদেশে। রোববারও ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ সহ 31টির মধ্যে 24টি প্রদেশেই হয়েছে হামলা। 24 ঘন্টায় ফেলা হয়েছে 1200-রও বেশি বোমা। অভিযান ঘিরে চাঞ্চল্যকর দাবি করেছে তেল আবিব। আমরা ইরানি শাসক গোষ্ঠী, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক আঘাত করেছি। উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। প্রথম আক্রমণেই IDF 1 মিনিটের মধ্যে ইরানি শাসক গোষ্ঠীর 40 কমান্ডার এবং সিনিয়র সদস্যকে হত্যা করেছে। এদিকে সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। বিলীন হয় কমপক্ষে 40টি ভবন। ইরান এই ঐতিহাসিক অপরাধের দায়ীদের বিচার ও প্রতিশোধকে তাদের কর্তব্য এবং বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে। এর জন্য সকল ক্ষমতা ব্যবহার করা হবে। সর্বোচ্চ নেতার দেখানো পথেই অনুসরণ করা হবে। শত্রুদের উপর হামলা অব্যাহত থাকবে। নতুন করে 6ষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। সাইরেন বেজেছে কুয়েতেও। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের একের পর এক মিসাইল হামলার খবরে আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েল। রোববার জরুরি অবস্থা জারির পর থেকেই ঘরের বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের বাসিন্দারা। তবে সেখানে থাকতেও ভয় পাচ্ছে অনেকে। আশ্রয়কেন্দ্র ছাড়াও ছুটে যাচ্ছে ভূগর্ভস্থ ট্রেন স্টেশন ও পার্কিং লটে। সেখানেই কাটাচ্ছে নির্ঘুম রাত। বেজে উঠেছে মৃত্যুডঙ্কা। যে কোনো মুহূর্তে ইসরায়েলে আছড়ে পড়তে পারে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে তাই যে যেভাবে পারছে ছুটছে ঊর্ধ্বশ্বাসে। যাদের বাড়িতে আশ্রয়কক্ষ নেই তাদের ভরসা ভূগর্ভস্থ ট্রেন স্টেশন, পার্কিং লট বা নিকটবর্তী আশ্রয়কেন্দ্র। সেখানেই কাটাচ্ছেন নির্ঘুম রাত। নিজ বাড়িতে বাংকার থাকলেও সেখানে থাকতে ভয় পাচ্ছে অনেকে। একা থাকার চেয়ে জনসমাগমপূর্ণ স্থান বেশি নিরাপদ মনে করছেন আশ্রয় প্রার্থীরা। অ্যাপার্টমেন্টের ভিতরে আশ্রয় কক্ষ থাকলেও সেখানে একা থাকতে খুব ভয় লাগে আমার। তাই মানুষের সঙ্গে ভূগর্ভস্থ জায়গায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি।
আমরা পুরো রাত এখানে কাটিয়েছি, কারণ পরিস্থিতি বিবেচনায় এখানে থাকাই নিরাপদ মনে করছি আমরা। গভীর রাতে আমি ও আমার মেয়ে দৌড়ে এখানে চলে আসি। রোববার ইরানে যৌথ হামলার পর ইসরায়েলে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। এরপর থেকে বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে ভীতি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি সহ নিহত হয়েছেন 3 জন, বাকি 2 জন পাকিস্তান ও নেপালের নাগরিক। আহত হয়েছে কমপক্ষে 58 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, এর মধ্যে 152টি ধ্বংস করেছে দেশটি এবং ভূপাতিত করেছে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। অন্যদিকে কুয়েত প্রশাসন জানিয়েছে তেহরানের হামলায় দেশটিতে নিহত হয়েছে 1 জন, আহত অন্তত 32 জন। এছাড়াও দেশটিতে ইরানি হামলায় আরও 4 বাংলাদেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। রোববার এই তথ্য জানায় ডেইলি সাবা। প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় নিহত হন তিনি। এ হামলায় তার দেহরক্ষীও নিহত হন। 2005 থেকে 2013 সাল পর্যন্ত 8 বছরের শাসনামলের শুরুতেই শিয়া ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি পার্লামেন্টের কট্টরপন্থী ও রক্ষণশীলদের পূর্ণ সমর্থন পান আহমেদিনেজাদ। কিন্তু মেয়াদের শেষ দিকে তার নীতি ও সিদ্ধান্ত নিয়ে সংশয় বাড়তে থাকে, বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচি ঘিরে দেশের উপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে। এর প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্য তাদের নীতির কঠোর সমালোচক ছিলেন তিনি। তার প্রেসিডেন্ট থাকার সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক হুমকির জেরে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়ে ইরান। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলার দাবি করেছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে, তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাস লক্ষ্য করে তেহরান মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেন, সাইপ্রাসের দিকে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান, যার খুব কাছেই রয়েছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি, তবে সেগুলো ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়নি বলে জানান তিনি। অন্যদিকে ওই হামলার টার্গেটের খুব কাছেই বাহরাইনে অবস্থান করেছিল প্রায় 300 ব্রিটিশ সেনা, যাদের কয়েকজন ছিল হামলার স্থান থেকে মাত্র কয়েকশো গজ দূরে। এর প্রেক্ষিতে হিলির দাবি, ইরানের এমন পদক্ষেপ প্রমাণ করে তাদের পাল্টা হামলা কতটা নির্বিচার। এর আগে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আকাশে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফ্লাইট বাতিলের প্রভাব নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বাংলাদেশে জ্বালানির সংকট হবে না। শনিবার থেকেই উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা হামলা চালায় ইরানও। বেজে ওঠে যুদ্ধের দামামা। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বাড়তে থাকে প্রাণহানি। ইরান ছাড়িয়ে কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবও জড়িয়ে পড়ে এই ঘটনার প্রবাহে, যে অঞ্চলে বসবাস করে বিপুল সংখ্যক বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশের আমদানি নির্ভর জ্বালানি চাহিদার বড় অংশই আসে এই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল থেকে। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্য সংকটে শুরু থেকেই ঘটনার দিকে নজর রাখছে বাংলাদেশ। শনিবার রাতেই জরুরি বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেয় বেশ কিছু পদক্ষেপও। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, প্রবাসী নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশের জ্বালানির সংকট হবে না, আছে পর্যাপ্ত মজুদ। স্টক আছে বা আছে, এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। আর যেগুলো হচ্ছে স্বাভাবিক, যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিয়মিতভাবে মধ্যপ্রাচ্য সংকট পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। কাজে যখন বসছি তখন কাজ করতেছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ, এশিয়ার বহু দেশে রাস্তায় নেমেছেন লাখ লাখ নাগরিক। পাকিস্তানের মার্কিন কনসুলেটে হয়েছে ব্যাপক ভাঙচুরের ঘটনা, প্রাণ গেছে অন্তত 9 জনের। সহিংসতা হয়েছে ইরানের মার্কিন দূতাবাসেও। এদিকে ভারত, দক্ষিণ কোরিয়া, ইতালিতেও মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ক্ষুব্ধ পাকিস্তানিদের দেয়া আগুনে পুড়ছে করাচির মার্কিন কনসুলেট। পুলিশি বাধা উপেক্ষা করেই চালানো হয় তাণ্ডব ভাঙচুর। রোববার খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এভাবেই বন্দরনগরীতে চলে প্রতিবাদ। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘাত। এলোপাতারি চলে গুলিবর্ষণ, প্রাণহানি হয় বেশ কয়েকজনের, আহত হন অনেকেই। দেশটির অন্যান্য শহরেও রাস্তায় নামেন ক্ষুব্ধ পাকিস্তানিরা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ করেন খামেনি সমর্থকরা। দূতাবাস ভবনে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা কর্মীদের সাথে হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মার্কিনিরা। নিউ ইয়র্কের রাস্তায় ছিল তাদের সরব উপস্থিতি। আমি একজন মার্কিনী, সেটা বলতেও লজ্জা পাচ্ছি। বিশ্বজুড়ে আমরা যা করছি তাতে লজ্জিত। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন দরকার। বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যানের প্রতিবাদ এটি। যুক্তরাষ্ট্রকে আরও একটি অন্তহীন যুদ্ধে টেনে নিয়ে যাবে এই সংঘাত। আমেরিকার জনগণ যুদ্ধ চায় না। হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব ভারতীয়রাও। কাশ্মীর, লাদাখ, লখনৌতে হয়েছে বিক্ষোভ। তীব্র বিরোধিতা জানানো হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের। আমরা দেখছি আমেরিকা ও ইসরায়েল আবারও যোগসাজশে কাজ করেছে। রমজান মাসে তারা ইরানে আক্রমণ করেছে, তারা সেখানকার মানুষের জীবিকাকে লক্ষ্যবস্তু করেছে। এটি মানবতার বিরুদ্ধে এবং নিপীড়িতদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের মিত্র হলেও ইরানে চলমান আগ্রাসনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। তেহরানের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ করে শান্তির দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। অনিক রহমান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। যমুনা টেলিভিশনের রাতের বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মনিরুল ইসলাম আকন্দ। আপনার কাছে শুরুতেই জানতে চাই ইরানের সামরিক সক্ষমতা এবং দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার বিশ্লেষণ। জি, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি উনি নিহত হয়েছেন। বাট ইরানে একটা খুব সুন্দর একটা সিস্টেম আছে কিভাবে তারা সুপ্রিম লিডারকে নির্বাচন করে। 88 জনের একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আছে, তারা ভোট দানের মাধ্যমে তারা সুপ্রিম লিডারকে নির্বাচন করবেন। এবং সুপ্রিম লিডার হওয়ার জন্য 4টা যোগ্যতা থাকা দরকার। প্রথমত একজন পুরুষ হতে হবে, দ্বিতীয়ত তাকে ক্লারিক বা ধর্মগুরু হতে হবে যার রাজনৈতিক অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। 3 নম্বর মোরাল অথরিটি, সৎ হতে হবে। এবং 4 নম্বর লয়্যালটি টু দি ইসলামিক রিপাবলিক থাকতে হবে। তার মানে এই 4 নম্বর ক্লজের কারণে যে সব ধর্মগুরুরা গ্রেটার সোশ্যাল ফ্রিডম চায় তাদেরকে তারা বাদ দিতে পারে। তো এখন ইন্টারিম অবস্থাতে আয়াতুল্লাহ আরাফিকে ওনারা নির্বাচন করেছেন। যে 5 জনের নাম শোনা যাচ্ছিল এর মধ্যে উনি একজন। এছাড়াও যে নিহত যে সুপ্রিম লিডার ওনার সন্তান ছেলে আছে মুস্তফা, এবং যে আগের যে রেভলিউশনারি লিডার ছিল আয়াতুল্লাহ খোমেনি ওনার নাতিও এই লিস্টে আছে। সো এখন এই ইন্টারিম কাউন্সিলটা তারা এই শাসন ব্যবস্থা করছে এবং ওখানে সুপ্রিম লিডার ইজ দি মোস্ট পাওয়ারফুল। ওদের ইরানের প্রেসিডেন্ট হচ্ছে নাম্বার 2 ইন দি হায়ারকি, এবং সুপ্রিম লিডার হচ্ছে সশস্ত্র বাহিনীর কমান্ডার, এবং 3টা যে সরকারের অঙ্গ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারির প্রধান হচ্ছে সুপ্রিম লিডার। সো আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই ভেনেজুয়েলার ফরম্যাটটা এখানে ফলো করবে। তারা প্রধান লিডারকে ডিক্যাপিটেট করেছে। ভেনেজুয়েলায় যেরকম মাদুরোকে ধরে নিয়ে গেছে এবং ওরই গভর্নমেন্ট এখন চলমান আছে। আমার মনে হয় এই ফরম্যাটেই তারা হয়তো যাবে। নতুন একটা সরকার গঠিত হওয়ার পরে, নতুন যে সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পরে তখন তারা বেশি
মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুসারে তারা কাজ করবে। বাট এগেন এটা বলাও ডিফিকাল্ট, বিকজ ইরান অত্যন্ত একটা গর্বিত জাতি, প্রাউড নেশন, তাদেরও যথেষ্ট সামরিক সক্ষমতা আছে। ওয়ার্ল্ড স্ট্যান্ডিং এ ওরা 16th, যেখানে ইসরায়েল হচ্ছে 15th, এবং তাদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে। তারা চাইলে কিন্তু এই যুদ্ধটা আরো প্রলম্বিত করতে পারে। ইতিমধ্যে তারা আমি এ বিষয়ে আপনার কাছে জানতে চাই যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে? যে আমাদের নেইবারিং রাষ্ট্রগুলোর প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, আমরা আমাদের শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলোকে আমরা আক্রমণ করছি। পাশাপাশি আপনারা জানেন যে পাকিস্তানে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যক শিয়া বসবাস করে, ইরাকেও একটা বড় সংখ্যক শিয়া থাকে। এসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে প্রচারণা চলছে। করাচিতে হতাহত হয়েছে প্রায় 9 জন। সারা পৃথিবীতেই মার্কিন যুক্তরাষ্ট্র এটার প্রতিবাদ হচ্ছে, বাট এটার সাপোর্টেও কিছু মানুষ রাস্তায় নেমেছে। তো যেটাই হোক না কেন, আমরা চাই যুদ্ধটা অতি দ্রুত যাতে সমাধান হয়। এটা আমাদের ইকোনমির উপর একটা বিশাল প্রেশার পড়বে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সমগ্র পৃথিবী 20% তেল এবং এলএনজি থেকে বঞ্চিত হবে, এবং এটা বিশাল একটা ক্রাইসিস সৃষ্টি করবে ভবিষ্যতে। ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ আমাদের সঙ্গে যমুনা টেলিভিশনের রাতের বাংলাদেশে যুক্ত হবার জন্য। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলা করেছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেন, ইসলামী উত্থান ঠেকাতে এই হামলা চালানো হচ্ছে। পরাশক্তিগুলো ইসরায়েলকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের আহ্বান জানান তারা। অবিলম্বে হামলা ও হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান তারা। একই সাথে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সতর্ক করেন, যুদ্ধ বন্ধ না হলে পণ্য বর্জনসহ বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় চুয়াডাঙ্গার জীবননগরে দলটির কর্মী হাফিজুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়। আয়াতুল্লাহ খামেনি কে হত্যাকারীদেরকে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই হামলা গণতন্ত্রের প্রতি শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোন শক্তি হামলা নিন্দা না করে পারে না। জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচার বিষয়ে কখনো কিছু বলেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এই সংক্রান্ত অধ্যাদেশ ও জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক ও আইনি সুরক্ষা পাবে আন্দোলনকারীরা। সচিবালয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আর মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে সরকারের উচ্চ পর্যায়ে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতিতে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও এখনও মাঠেই আছেন সেনা সদস্যরা। এ অবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরা কবে ব্যারাকে ফিরছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হবে উচ্চ পর্যায়ে। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিং এর সমস্যা আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি ও নরসিংদীর ধর্ষণ নিয়েও। বলেন, কোনো ঘটনাতেই অপরাধীদের কেউ ছাড় পাবে না। তালিকা হচ্ছে সন্ত্রাসী ও চাঁদাবাজদের। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। সালাউদ্দিন আহমেদ বলেন, র্যাব বিলুপ্ত করার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচার নিয়ে নানা আলোচনার জবাবও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে,
তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দুই দেশের ব্যবসা বাণিজ্য, সীমান্তে নিরাপত্তা ও পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে এবং এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের হাই কমিশনারও সৌজন্য সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। একদিন পর কিছু কিছু ফ্লাইট রিশিডিউল হলেও অধিকাংশ ফ্লাইট চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার ঘটনায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। তেহরান, তেল আবিব ছাড়িয়ে এই যুদ্ধ ছড়িয়েছে সৌদি, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ আশেপাশের কয়েকটি দেশে। এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানি মিসাইল হামলার মুখে বন্ধ করে দেয়া হয়েছে এয়ার স্পেস, যার ফলে বিপর্যস্ত পুরো মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। শনিবার দিনভর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়নি মধ্যপ্রাচ্যগামী বিমানগুলো। রাতেও বাতিল হয় রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইট। রোববার সকালেও বিরাজ করে একই অবস্থা। 800 যাত্রী নাকি ওরা নিজেরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, হোটেলে রাখছে। আসলে আমাদেরকে তো কোনো হোটেলেই রাখে নাই। ওয়েবসাইটে দেখাইতেছে ফ্লাইট চালু আছে, কিন্তু এখানে আসে দেখতেছি নোটিশ লাগাইছে ফ্লাইট বন্ধ। জানিয়েছে যে পরবর্তীতে মানে রিশিডিউল করার পরে ওরা আবার জানাবে যে ফ্লাইট কবে। তো এখন তো কাতারের পরিস্থিতি অনেক খারাপ, তো এই জন্য আসলে আর কি মানে আমাদের ফ্লাইটটা স্থগিত করা হয়েছে। কালকে এরা বলে নাই, এয়ারলাইন্স বলে নাই, কেউ বলে নাই। আমি এখানে আসার পরে দেখতেছি ফ্লাইট বাতিল। পরিস্থিতি সরজমিনে দেখতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সর্বক্ষণই আছি। আমাদের দেবেন, আমরা তখনই আমরা সব ধরনের প্রিপারেশন আছে, হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা যতটুকু সম্ভব আমরা সবই অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। রোববার দুপুর নাগাদ ইউএস বাংলা এয়ারলাইন্সের রিয়াদ, জেদ্দা ও মাস্কাট এর ফ্লাইট চালুর ঘোষণা আসে। এরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতদিন বাতিল হওয়া জেদ্দা ও রিয়াদের ফ্লাইট একই সময়ে পুনঃশিডিউল করা হয়। যখনই আমরা যেটা পাবো খবর আমাদের অথরিটির কাছ থেকে, আমরা সেটা টেলিফোনে প্যাসেঞ্জারদেরকে তো জানাবোই। তাছাড়াও আমাদের ওয়েবসাইট না, আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেল প্লাস সমস্ত পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে আমরা এই তথ্যগুলো টাইম টু টাইম দিব। সৌদি ও ওমানের ফ্লাইট রিশিডিউল হলেও কুয়েত, বাহরাইন, ইউই সহ আরও কিছু দেশের ফ্লাইট কবে চালু হবে তা বলতে পারছেন না কেউ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইরানের রেজিম বা ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত থাকায় যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় সারা বিশ্বেই জ্বালানি পরিবহনের সংকট বাড়বে বলেও ধারণা তাদের। এমন অবস্থায় সংরক্ষণ ক্ষমতা খুবই কম হওয়ায় বাংলাদেশকেও জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বলে পূর্বাভাস অনেকের। সেই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় সেসব দেশে থাকা বাংলাদেশি শ্রমিকরাও বিপদে পড়বে, যার ফলে কমতে পারে রেমিটেন্স প্রবাহ। মাহফুজ মিশুর রিপোর্ট। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে 3 যুগের সংগ্রাম। 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে ওঠে ইরান। বহু সংকটে টিকে থাকা খোমেনিকে এবারও উৎখাতে ব্যর্থ হয়ে তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
ইরান জুড়ে এখন শোকের মাতম, চলছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় যথাসম্ভব পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইরান। এরই মধ্যে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত ২৭টি মার্কিন ঘাঁটিতে। ফলে ইরান ইসরায়েল যুদ্ধ আর তাদের মধ্যে সীমিত নেই। তাই শঙ্কা দীর্ঘ হতে পারে চলমান অস্থিরতা। মার্কিন বেস যেসব দেশে আছে, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবে মিসাইল আক্রমণ করেছে। তো সর্বসাকুল্যে এই বিষয়টা, এই যুদ্ধটা একটু ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে। এর ফলে এটা ভয়ানক একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আমি ধারণা করছি। ইরানে যে বিরোধী দল বা বিরোধী গোষ্ঠীগুলো আছে, তারা এত বেশি বিভক্ত নিজেদের মধ্যে, এবং এখন পর্যন্ত তাদের ক্ষমতা গ্রহণ করার মতো কোনো উদ্যোগ তারা নিতে পারবে বলে মনে হয় না। সুতরাং রেজিম চেঞ্জ যেহেতু অত সহসা হচ্ছে না, সেহেতু এই যুদ্ধ সম্ভবত দীর্ঘস্থায়ী হবে। কৌশলগত কারণেই হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ করতে না পারলে বন্ধ হয়ে যাবে জ্বালানি তেল পরিবহন। সেক্ষেত্রে বাংলাদেশের যে মজুদ সক্ষমতা, তা দিয়ে ৩-৪ সপ্তাহের বেশি চলা অসম্ভব। মাসাধিক কালের বেশি গড়ায়, তাহলে এত বড় ক্ষতি বিশ্ব অর্থনীতি ব্যবস্থা আমার মনে হয় সহ্য করার ক্ষমতা রাখে না। বাংলাদেশে যেমন 17 দিন থেকে 20 দিনের মতো পরিশোধিত তেল রাখতে পারে। তো এখন এটা যদি 20 দিন বা 1 মাসের বেশি অতিবাহিত হয়, তাহলে বাংলাদেশের মতো অনেক দেশ এরকম বিপদে পড়বে বলে আমি ধারণা করছি। বাংলাদেশের জন্য এই যুদ্ধ বহুমুখী দিক থেকে বিপর্যয়ের কারণ হতে পারে। একটা তো খুব সহজ, যে সেখানে জ্বালানির দাম বেড়ে যাবে আন্তর্জাতিক বাজারে, এবং যেটা বাংলাদেশের জন্য আর্থিকভাবে যথেষ্ট বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। দুবাইয়ের বহুতল ভবন কিংবা বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কুয়েতের বিমানবন্দরে ইরানের মিসাইল হামলার দৃশ্যও আতঙ্ক বাড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ফলে এসব দেশে থাকা লাখ লাখ বাংলাদেশি শ্রমিক, তাদের নিরাপত্তা, আয় উপার্জন আর দেশে টাকা পাঠানো নিয়েও নানা অনিশ্চয়তা। যদি যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহে ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশি প্রবাসী যারা সেই সমস্ত অঞ্চলে কাজ করছেন, তারাও বিপর্যয়ের মধ্যে পড়বেন এবং একটা অনিশ্চয়তার মধ্যে পড়বেন, যেটা আমাদের অর্থনীতি এবং বাংলাদেশের সমাজেও একটা বিপর্যয় ডেকে আনবে। এমন অবস্থায় নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরে যেতে বলা ছাড়া খুব বেশি কিছু যে বাংলাদেশের করার নেই, তাও বলছেন বিশ্লেষকরা। তবে জাতিসংঘ চাইলে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পারে, যদিও অতীত ইতিহাসে সফলতা নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনা সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 168 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এতে তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার কথা উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল 1। পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনাল জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের আসামি করেনি। তদন্ত সংস্থা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করত, তবে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হতো। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সহকারী কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসানকে 6 বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে 4 বছর, 3 কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলকে দেওয়া হয় 3 বছরের সাজা। রাজবাড়ীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। দুপুরে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই তরুণী। পুলিশ জানায়, অভিযোগকারী তরুণীর বাড়ি ময়মনসিংহে, তিনি গাজীপুরে বসবাস করেন। অভিযোগে জানান, পাংশা উপজেলার বাসিন্দা সজলের সাথে গত 7 মাস প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী। গত 14 ফেব্রুয়ারি সেই সম্পর্কে অবসান ঘটে। পরে সজলের সাথে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে ওই তরুণীকে ডেকে নেয় সজলের বন্ধু আকাশ মণ্ডল। গত 27 ফেব্রুয়ারি রাতে পাংশায় গেলে আশ্রয়ণ কেন্দ্রের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল। তার কাছে থাকা নগদ 10,000 টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় অভিযুক্তরা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। কেনাকাটার নতুন ঠিকানা এখন আপনার হাতের তালুতে, স্মার্টফোনের স্ক্রিনে। ভয়াবহ যানজট আর দুঃসহ ভিড় বাট্টা ঠেলে যারা পণ্য কিনতে চান না, কিংবা সময় স্বল্পতায় নির্দিষ্ট দোকানে গিয়ে খুঁজে নিতে পারেন না পছন্দের পণ্য, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। ঈদ উপলক্ষে যেন আরও জমজমাট হয়ে উঠেছে অনলাইন শপিং। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে কেনাকাটার সংজ্ঞা। জ্যাম আর ভিড়ে ঝক্কি এড়িয়ে ঘরে বসে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক কিংবা ঘর সাজানোর সরঞ্জাম।
মাত্র কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন সাপনিক তরুণের চেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, এবারে ঈদে সেই অনলাইন মার্কেট প্লেসের উত্থান এক বিশাল ভবিষ্যতে ইঙ্গিত দিল। এখন আর কেবল ভার্চুয়াল জগৎ নয়, ইট পাথরের শোরুমেও সগৌরবে শোভা পাচ্ছে তাদের পণ্য। সঠিকভাবে অফারটা ক্রিয়েট করতে হয় যাতে কাস্টমারকে আকৃষ্ট করা যায়, প্রোডাক্টের গুণগত মানটা ঠিক রেখে, প্রোডাক্টের প্রাইসটাও কম্পিটিশনের জায়গা থেকে ঠিক রেখে এবং অফারটাও ওইভাবে আকর্ষণীয় করেই কাস্টমারকে আমাদেরকে দিতে হচ্ছে, যার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা যেন আরও পপুলারিটি পায়। তবে ই কমার্সের এই বিপ্লব এখন আর শুধু রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির ছোঁয়ায় প্রান্তিক জনপদেও পৌঁছে গেছে অনলাইন কেনাকাটা। উত্তরবঙ্গের সীমান্ত শহর হিলি থেকে শুরু করে তাঁত শিল্পের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ, সবখানে এখন স্মার্টফোনের এক ক্লিকেই অর্ডার হচ্ছে ঈদের পোশাক। স্থানীয় কুরিয়ার পয়েন্টগুলোতে পার্সেলের স্তূপই বলে দিচ্ছে অফলাইন বাজারের বড় ভাগিদার এখন গ্রামগঞ্জের অনলাইন উদ্যোক্তারাও। এখান থেকে আমি প্রতিদিন লাইভ করি, লাইভে আমার হচ্ছে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো আবার প্যাক করে আমরা হচ্ছে আপনার যে পরিবহনে চাই আমরা সেই পরিবহনের মাধ্যমে কুরিয়ার করে থাকি। ক্রেতার পছন্দ হলে তারা ইনবক্স করছে, তারা প্রাইস জানতে চাচ্ছে, তারা সাইজ জানতে চাচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদের যদি মনে হয় তাদের পছন্দ হয়ে গেছে সব কিছু মিলাই, তাহলেই তারা অর্ডার কনফার্ম করছে। সরাসরি পণ্য দেখার বা ক্রেতা বিক্রেতার সামনাসামনি উপস্থিতি না থাকায় কিছু শঙ্কার বিষয় অবশ্য এখনো রয়ে গেছে। ক্রেতার কাছে সঠিক পণ্য পৌঁছানো ও বিক্রেতার পাওনা নিশ্চিত করতেই কার্যকর নিতে চান উদ্যোক্তারা। সবাই তো আর অ্যাকচুয়ালি আপনার বিশ্বাস দিয়ে ব্যবসা করেন অনলাইনে, এখন কিছু কম অনেকে আছে প্রতারক, যারা মনে করেন প্রতারণা করে অনলাইনে, এখন বুঝে শুনে আর কি কেনাকাটা করতে হয়। অনলাইনে এরকম অনেক প্রতারক চক্র আছে যাদের থেকে প্রোডাক্ট পারচেস করলে দেখা যায় টাকা আগে থেকে অ্যাডভান্স করতে হয়, দেন প্রোডাক্ট পাওয়া যায় না। এটা খুব কমন একটা ব্যাপার। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে দেশের ই কমার্স খাতের বার্ষিক লেনদেন এখন প্রায় 30,000 কোটি টাকা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।